আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা শোনার পর আপনারা রিয়েলি একটু কনফিউজড থাকবেন। এক খুনি সে থানাতে যায়, থানাতে গিয়ে পুলিশ বাবুদের বলে যে বড়বাবু কোথায়। পুলিশ অফিসাররা কিন্তু জানে না কে থানাতে এসেছে, কিন্তু খুনি নিজে জানে যে সে খুন করেছে, আর এটা বাদবাকি কেউ জানে না। সে সোজা বড়বাবুর রুমে ঢুকে বলে, স্যার আপনাকে কিছু বলার আছে। বড়বাবু বলে যে হ্যাঁ বলুন, কি বলার আছে। কেরালার কোজিকোডের সেই পুলিশ অফিসার এবার যেটা শুনবে সেটা তাকে রীতিমতন হন্ট করবে। সামনে বসে থাকা ব্যক্তি, যার নাম হচ্ছে মোহাম্মদ খলিল, সে বলবে যে আমি একটা খুন করেছি। অফিসার কিছু একটা লিখছিল, সে হঠাৎ করেই মোহাম্মদ খলিলের দিকে তাকায়, বলে খুন করেছেন মানে? খুনিরা তো সাধারণত পালায়, কিন্তু এই ক্ষেত্রে খুনি তার সামনেই বসে আছে। তখন পুলিশ অফিসার ভাবে এই লোকটা কি পাগল, নাকি কোনো প্রবলেম আছে, নাকি কোনো একটা কিছুকে ঘুরিয়ে ড্রামাটিক মোড় দিতে চাইছে। তখন মোহাম্মদ খলিল বলে যে আমি খুন করেছি। তখন পুলিশ বলে যে কবে খুন করেছো? তখন সে বলে 40 বছর আগে। তখন পুলিশ তার দিকে গিয়ে বলে যে কাকে খুন করেছিলে? খুনি বলে জানি না। পুলিশ আরেকটু অবাক হয় যে খুনি খুন করেছে সেটা বলছে, তাও আবার 40 বছর পর, কিন্তু কাকে খুন করেছে সেটা জানে না। এই জন্য একটা পাজল মিস্ট্রি সলভ করার জন্য পুলিশের সামনে দেওয়া হচ্ছে। বলে যে ঠিক আছে, তুমি যে খুন করেছো, কাকে খুন করেছো সেটা জানো না, কখন খুন করেছিলে সেটা কি বলতে পারবে? তখন সে বলে বললাম তো 40 বছর আগে। তখন পুলিশ বলে এক্স্যাক্ট টাইমটা বলো। ভেবে বলে যে সেই সময় না একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল, যতদূর সম্ভব আমার মনে পড়ে বছরের একদম লাস্টের দিকে হবে। পুলিশ এবার তাকে কাউন্টার কোশ্চেনে বলে যে কেন খুন করেছিলে আর কোথায় খুন করেছিলে? তখন মোহাম্মদ খলিল একটা জায়গার কথা বলে যে ওই জায়গাতে আমার বয়স তখন বেশি না, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, প্রত্যেক দিন বিকেলবেলায় ওই এরিয়াটাতে যেতাম। হঠাৎই এক ব্যক্তি, তার বয়সও খুব একটা বেশি কিছু হবে না, সে আমার সাথে এসে অসভ্যতা করতে শুরু করে। তো আমার খুব রাগ হয়ে যায়, তো প্রথমে আমি তাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিই, কিন্তু নদী থেকে সে যখন উঠে আসতে যাবে আমি বুঝতে পারিনি সে সাঁতার জানে না, সে হাত পা ছুটছিল। আমার মাথায় আরও রাগ চেপে যায়, আমি তাকে ওই জলের মধ্যে চুবিয়ে রাখি এবং খানিকক্ষণ পর বুঝতে পারি তার প্রাণ আর নেই। তো আমি তাকে ওই নদীর মধ্যেই ছেড়ে দিই। তো পুলিশ বুঝতে পারে লাশটা ওই নদীর মাধ্যমে বেয়ে অন্য কোথাও চলে গেছে। এবার 40 বছর আগে হওয়া একটা ঘটনা, এটা পুলিশ কতটা বিশ্বাস করবে সেটা নিয়েই পুলিশ একটু সন্দেহ করতে থাকে। এবার বলে যে আপনি খুন করেছিলেন, কিন্তু সেই জিনিসটা 40 বছর পর কেন বলছেন, কেন সেই সময়ই বলেন? তখন সে বলে যে এই 40টা বছর আমি শান্তিতে থাকতে পারিনি। সবসময় আমার মনে হতো আমি একটা ক্রাইম করে ফেলেছি এবং এর জন্য আমাকে সাজা পেতে হবে। প্রত্যেক রাতে আমাকে কেউ কানে কানে কিছু একটা বলে যেত। আমি 40 বছর নিয়ার অ্যাবাউট নির্ঘুম ছিলাম। এবার এই কথাটা শোনার পর পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্ত করা, তার কারণ কোনো কমপ্লেইন আসলে সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রেজিস্টার করতে হবে। এবার পুলিশ মোহাম্মদ খলিলকে বলে ওই জায়গাটা একটু চেনাতে পারবে যেখানে তুমি এই কর্মকাণ্ড ঘটিয়েছিলে? তখন মোহাম্মদ খলিল বলে আমার ঠিকঠাক মনে নেই, কিন্তু আমি অ্যাপ্রক্সলি একটা জায়গা দেখিয়ে দিতে পারি। তো সেখানে সেই জায়গাটা নিয়ে গেলে পুলিশ দেখতে পায় যেখানে যে নদীর কথা মোহাম্মদ খলিল বলছিল সেই নদীর অবস্থা খুব খারাপ। কেরালা এমন একটা রাজ্য যেখানে প্রচুর নদী আছে, তো সেই ক্ষেত্রে ওখানেও নদী ছিল, কিন্তু হয় না ইল্লিগালি অনেকে অনেক দূর থেকে এসে কোনো শহরে গ্রামে বসে যায়, নদীর জায়গা, পুকুরের জায়গা, দিঘির জায়গায় এনক্রোচ করে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছিল, নদীটা নিয়ার অ্যাবাউট মরে গেছিলো। এবার সেইখানে কোন স্পটে এক্স্যাক্টলি সে কর্মকাণ্ডটা ঘটিয়েছিল সে নিজেই বলতে পারছে না, তার কারণ এত এনক্রোচ হয়েছে ওই নদীর পাড়টা
নতুন নতুন বাড়ি ঘর সমস্ত কিছু গড়ে উঠেছে, তো ওখান থেকে কিছুই সে বলতে পারবে না, এটা পুলিশকে সে জানিয়ে দেয়। এবার পুলিশ ওই এরিয়াতে কতগুলো পুরনো বাসিন্দা ছিল, কতজন নতুন এসেছিল, সেগুলো তদন্ত করতে থাকে। এবার পুলিশ যখন এগুলো তদন্ত করছে, কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। ছড়িয়ে যেতেই সবাই ভাবে পুলিশ মনে হয় এখানে অবৈধভাবে থাকার জন্য ওঠাতে শুরু করবে। তারা আবার বিরোধ করতে শুরু করে। তখন পুলিশ বলতে বাধ্য হয় যে আমরা তোমাদেরকে এখান থেকে তোলার জন্য আসিনি, আমরা অন্য একটা কেসে তদন্ত করার জন্য এসেছি। ওই এরিয়াতে যত পুরনো লোক ছিল তারা কেউই আর ওইখানে থাকে না। এবার 1986, 87, 1980-র দশক, এই টাইমটা এমন একটা টাইম ছিল, কে কোথা থেকে কোথায় যেত, কোথায় আসতো তার ট্র্যাক রাখা এবং সেটাকে ফলো আপ করে 2025-এ ঠিকঠাক মেনটেন করে জানা সেইটার ব্যাপারে বেশ কঠিন ছিল। তো এই কারণে পুলিশ কিছুই তেমন ওখান থেকে বার করতে পারেনি। এবার পুলিশ ভাবে পুরনো যত নিউজ পেপার আছে সেগুলো তারা এক এক করে চেক করবে। নিউজ পেপারে তো কোথাও লাশ পেলে নিশ্চয়ই সেটার ঘটনাটা ছাপা হবে, তো এই ক্ষেত্রেও নিশ্চয়ই হয়েছে। তারা সমস্ত পুরনো নিউজ পেপার খুঁজতে থাকে। এবার পুরনো নিউজ পেপার খুঁজতে গিয়ে তারা দেখতে পায় যে বেশ কিছু নিউজ পেপার তো বন্ধই হয়ে গেছে, তাদের মালিকরাও মারা গেছে। অনেক কষ্টে তারা পেপার খুঁজতে থাকে। উল্টো দিকে পুলিশের আর একটা দিন, যারা পুলিশে আগে ওই থানার এরিয়াতে কাজ করত তাদেরকে সারা কেরালা জুড়ে খুঁজতে থাকে। যে পুলিশ অফিসার এই কেসটা তদন্ত করছিল তার নিজের বয়সে হচ্ছে 35 বছর, আর খুনটা হয়েছে 40 বছর আগে, মানে তার তখন জন্মই হয়নি, ইভেন তার মা বাবার হয়তো তখন বিয়েও হয়নি। এবার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে পুরনো পুলিশ অফিসাররা সেই রকম কিছু একটা বলতে পারেনি, তার কারণ অনেকেই রিটায়ারমেন্টের পর মারাই গেছিলো, 40 বছর হয়ে গেছিলো। যারা সেই সময় ছিল তাদের বয়স যদি 55-60 হয়ে থাকে, তারা কি কেউ আর এখন বেঁচে থাকবে? না থাকারই কথা। তো এখানেও পুলিশ ব্যর্থ হয়। কিন্তু শেষমেশ খবরের কাগজগুলো বাঁচতে বাঁচতে তারা 1986 ডিসেম্বরের একটা খবর পায়, যে নদীর পাশের কথা মোহাম্মদ খালিল বলেছিল সেইখান থেকে একটা বডি উদ্ধার হয়েছিল, কিন্তু সেই বডিটা পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি। এই কারণে সেটাকে কবর দিয়ে দেওয়া হয়। এবার কবর যখন দিয়ে দেওয়া হয়েছে, তার মানে সেই কবরস্থান কোনো একটা জায়গায় আছে। এবার সেটা পুলিশ খুঁজতে থাকে। পুলিশ যখন কোনো মৃতদেহ পায় তারা চেক করে এটা কার, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, শিখ। তার কারণ তার যদি আইডেন্টিফিকেশন না হয়, তার ধর্ম মতে অন্তত তাকে সৎকার তো করা হবে। আমাদের দেশ এরকম দেশ না যে একটা র্যান্ডমভাবে কারোর উপর কোনো একটা প্রথা চাপিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে মৃত্যুর পরেও সে ক্রিমিনাল হোক, তার বডিটা আইডেন্টিফাই হোক না হোক, তাকে সসম্মানে এই পৃথিবী থেকে বিদায় করা হয়। তো এই ক্ষেত্রে তারা আইডেন্টিফাই করেছিল যে হয়তো ব্যক্তি মুসলিম আছে, এই কারণে তাকে কবর দেওয়া হয়েছিল। কবরের ব্যাপারে পুলিশের কনফিউশন ছিল, তার কারণ যতগুলো কবরস্থান ওই শহরে ছিল সেগুলোতে গিয়ে তারা জানতে পারে পুলিশ যেখানে লাবারিশ লাশগুলোকে কবর দেয় সেই জায়গা অন্য, এবং সেই জায়গা নানান সময় নানান কারণে চেঞ্জ হতে থাকে। এবং আরও একটা জিনিস যেটার ব্যাপারে যারা আমার মুসলিম বন্ধুরা বা মুসলিম অডিয়েন্স আছে তারা একটু আমাকে ক্লিয়ার করবেন, এই কেসটা করতে গিয়ে আমি এই জায়গাতে একটুখানি কনফিউজ ছিলাম। আমি একবার বাংলাদেশের একটা নিউজ চ্যানেল দেখছিলাম এবং সেখানে দেখাচ্ছিল যে ঢাকাতে যেসব কবরস্থান আছে সেখানে কোটি কোটি টাকা দিয়ে পরিবার পরিজনরা তাদের প্রিয়জনের কবরটাকে রক্ষা করে যাচ্ছে। যদি তারা না করে, তারা প্রত্যেক মাসে যদি টাকা না দেয়, তাহলে কবরগুলোকে নাকি উঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। এবার এই ব্যাপারটা ভারতে হয় কি না, বাংলাদেশের এই এক্স্যাক্টলি ব্যাপারটা কি, সেটাও আমার একটু সন্দেহ আছে। তার কারণ বলছি কি, এখানে কবরস্থানগুলো যত কবর আছে, যেখানে যেখানে অন্তত পুলিশ লাবারিশ লাশগুলোকে দাফন করেছিল, সেখান থেকে ডিএনএ তো নেওয়া যেতে পারত, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ বর্তমান সময়ে সেই কবরস্থানটা খুঁজেই পায়নি। তো এই ক্ষেত্রে পুলিশ আবার মুখ থুবড়ে পড়ে। ততদিনে মোহাম্মদ খালিলকে কিন্তু কোর্টে পেশ করা হয়েছে। কোর্টের জাজ বলছে এ কি ক্রাইম করেছে, তখন পুলিশ বলছে খুন করেছে 40 বছর আগে। কোর্টের যে জাজ আছে সে বলছে কাকে খুন করেছে, তখন মোহাম্মদ খালিল বলছে স্যার আমি জানি না। তখন মোহাম্মদ খালিলকে জাজ একটা উকিল দেওয়ার কথা বলে
কিন্তু মোহাম্মদ খালিল বলে, আমি 40 বছর আগে একটা দোষ করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমার কোনো উকিল চাই না, আমাকে চুপচাপ সাজা দিয়ে দিন, আমি সেই সাজাটা কেটে চুপচাপ বেরিয়ে আসবো। কিন্তু এই ক্ষেত্রে কোর্টে তো এই রকমভাবে সমস্ত প্রসিডিওর হয় না। জাজও শুনে অবাক হয়ে যায়। জাজ পুলিশকে বলে যে তোমরা ভালো করে তদন্ত করো। ততদিন মোহাম্মদ খালিলকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। 14 দিন কেটে যায়। 14 দিন পরেও পুলিশ কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, সেহেতু মোহাম্মদ খালিলকে বেল দিতে কোর্ট বাধ্য হয়। এবার মোহাম্মদ খালিল জেল থেকে বেরিয়ে বলে যে আমার না ডেটটা মনে পড়েছে, এটা 5 ডিসেম্বর হবে। আমি যখন জেলে ছিলাম এই জিনিসটা নিয়েই বারবার ভাবছিলাম, সেই সময় আমার মাথায় এই জিনিসটা স্ট্রাক করে। তো আমি বললাম, এবার এই 5 ডিসেম্বর একটা খুন হয়েছিল, একটা লাশ পাওয়া গেছিলো, কানেকশন তো পাওয়া গেছে। এবার আশেপাশে যত পুলিশ স্টেশন আছে সেখানে তারা ওই 1986 ডিসেম্বরের কতগুলো মিসিং কমপ্লেন আছে কি না সেগুলো চেক করতে বলে। এবার সেই সমস্ত চেকিং শুরু হয়। এই করতে করতে নেয়ার অ্যাবাউটে এই কেসের তদন্তের 11 মাস কেটে যায়। মোহাম্মদ খালিল মাঝে মাঝেই কোর্টে যায়, কখনো থানাতে যায়। এই কেসের অগ্রগতির ব্যাপারে সে জানতে চায় সে কাকে মেরেছিল এবং যাকে মেরেছিল তার জন্য যে সাজাটা হবে সেটা যেন সে তাড়াতাড়ি কেটে জেল থেকে বেরিয়ে আসতে পারে, তার প্রায়শ্চিত্ত কমপ্লিট করে। 11 মাস পর কেরালার কুন্নুর জেলা থেকে একটা খবর আসে যে 1986 ডিসেম্বরের 5 তারিখের পর তাদের ওখান থেকে একজন মিসিং যায় এবং যে মিসিং গেছিল তাকে আর দেখা যায়নি। তার নাম হচ্ছে মেহরান। এবার মেহরানের পরিবারের সাথে কোজিকোড়ের পুলিশ কথা বলে। তারা বলে যে মেহরান কোজিকোটে মাঝে মাঝেই লেবারের কাজ করতে যেত, কিন্তু 5 ডিসেম্বর সে বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপর তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। উল্টো দিকে পুলিশ যখন বলে যে মোহাম্মদ খালিল নামক এক ব্যক্তি তাকে হত্যা করেছিল এবং একটা বডিও পাওয়া গেছিল, কিন্তু এইখানে না মেহরানের ফ্যামিলি মোটেও মানতে চাইছিল না। তার কারণ তারা এটুকু ভেবেই সুখ পাচ্ছিল যে তাদের মেহরান দূরে অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের সাথে অন্য কোনো কারণে হয়তো অন্তত বেঁচে আছে। এই বেঁচে থাকাটা তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। কিন্তু মোহাম্মদ খালিল যখন বলে যে আমাকে যে কটূক্তি করছিল, যে বাজে আচরণ করছিল, সে এরকম দেখতে ছিল, পুলিশের রিপোর্টেও একটা বডি স্ট্রাকচার দেওয়া আছে, ফেস স্ট্রাকচার দেওয়া আছে, খবরের কাগজেও একটা ফেস স্ট্রাকচার, বডি স্ট্রাকচার দেওয়া আছে, সেই সবগুলো যখন ম্যাচ করে যায় তখন মেহরানের ফ্যামিলি শেষমেশ কিছুটা হলেও মানে যে হয়তো মেহরানকে মোহাম্মদ খালিল খুন করেছিল। সবের পরেও তাদের মধ্যে একটা দ্বিধাবোধ ছিল। যাই হোক, মোহাম্মদ খালিল তাকে এবার জেলে পাঠানো হবে। মোটামুটি একটা পারিপার্শ্বিক প্রমাণ পাওয়া গেছে, সেটা দিয়ে কোর্টে খুব একটা বড় কেস বিল্ড তো করা যায় না, কিন্তু যেহেতু পুলিশের সামনে খুনি নিজে এসে বলছে আমি খুন করেছি আর প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে জেলে পাঠান, সেহেতু এখানে একটা সাজা হওয়ার চান্স আছে। এবার কোর্টে যাওয়ার আগে পুলিশ যখন কেস ফাইলগুলোকে সুন্দর করে গোছাচ্ছে, দ্যাট দ্য মোমেন্ট তারা একটা লুপহোল লক্ষ্য করে। সেটা হচ্ছে যে এই যে মোহাম্মদ খালিল আছে সে খুন করেছে, কাকে খুন করেছে মোটামুটি একটা আইডেন্টিফাই করা গেছে, বাট নট শিওর। এখনও ডিএনএ টেস্ট, কংক্রিট প্রুফ কোর্ট থেকে চাইবে। তো সেই ক্ষেত্রে একটু ঢিলেঢালা থাকলেও এখানে লুপহোলটা সবথেকে বড়, যেটা হচ্ছে যখন মোহাম্মদ খালিল খুন করেছিল তখন তার বয়স মাত্র 16 ছিল। তো তাকে তো জেলে পাঠানোই যাবে না, তাকে তো জুভেনাইল হোমে পাঠাতে হবে। সেই সময় সে ক্রাইম করেছিল, তাহলে সেই মতন কি সাজা হবে, নাকি বর্তমান যুগে এসে সে স্বীকার করছে তাই বড়দের মতন তার সাজা হবে? পুলিশ এবার বড় কনফিউশনে পড়ে গেছে। এই কেসটা নিয়ে পুলিশ কোর্টে গেছে, আইনের পরামর্শ নেওয়া হচ্ছে। ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কেস ছিল। মোহাম্মদ খালিল এখন বাইরে আছে বেলে। সে মাঝে মাঝেই থানায় গিয়ে, কোর্টে গিয়ে জিজ্ঞাসা করে যে কবে তার সাজা হবে এবং কবে তার প্রায়শ্চিত্ত সে কমপ্লিট করবে। তার বয়স এখন 56। বেশিরভাগ সময়ই আমরা একটা জিনিস দেখি যে খুনিরা পালায়, কিন্তু এই দিকে খুনি পালায়নি। কিন্তু এই ঘটনাটা বেশ ইউনিক হলেও আমি কিন্তু এরকম 2-4টে ঘটনা আগেও বলেছি যেখানে খুনি নিজেই সারেন্ডার করেছে ভয়ে, কখনো ভূতের ভয়ে, কখনো প্রায়শ্চিত্তের ভয়ে, কখনো নানান রকম ভয়। আপনারা কি সেই পুরনো ঘটনাগুলো শুনেছেন? যদি না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন। তো এই ছিল আজকের একটা অদ্ভুত মিস্টেরিয়াস ট্রু ক্রাইম ঘটনা।
এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।